আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের যে পরীক্ষা দিলেন, কি অবস্থা? পড়াশোনা কেমন হয়েছিল সবার? আচ্ছা, স্ক্রিন কি শেয়ার হয়েছে? দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। ঠিক আছে। তো শুরুতে আপনাদের রেজাল্ট নিয়ে একটু কথা বলি, যে যেটা ক্লাস টেস্ট দিলেন। তো এই যে এইখানে আপনাদের নাম্বার যোগ করা হয়েছে, ঠিক আছে? এখান থেকে নাম্বার দেখে নেন। আর সর্বোচ্চ যে নাম্বার পাইছে উনি হচ্ছে গিয়ে শেখ নাসিফ, 21। তো ওনার খাতাটা আমি গ্রুপে আপলোড করে দিব, ঠিক আছে? তো আপনারা যারা পরীক্ষা দিছেন কিন্তু আহ, ভালো ফলাফল হয় নাই, তারা একটু দেখে নেবেন, হ্যাঁ? তবে আমি যতটুকু খাতা দেখলাম, আপনাদের আহ, মানে বই আপনারা কম ফলো করছেন, বুঝতে পারছেন? আমি যতটুকু খাতার দেখলাম, বইতে যেমনটা আছে অমনটা হয় নাই। কথা হচ্ছে বইয়ের মতো হওয়া লাগবে, ব্যাপারটা এরকম না। আপনারা যেখান থেকে পড়তেছেন সেটা কি নোট করে রাখতেছেন না কি করতেছেন আসলে? যখন পরীক্ষা দিবেন তখন কি এই সেম জিনিস কোথা থেকে পড়ছেন এটা কি বের করার মানে ওয়ে রাখছেন? যেমন হচ্ছে গিয়ে এমনি নোট তো করি না, এমনি তো পড়ছিলাম, বই একটু পড়ছিলাম, দুটো একটা সমস্যা হলে সেটা আপনার মনে করেন যে যেটা একটু কম বুঝছিলাম আপনার মনে করেন একটু সার্চ দিয়ে গুগলে সার্চ দিয়ে দেখে নিয়েছিলাম, হ্যাঁ, দেখে নিয়ে ওইভাবে পড়ছিলাম তখন পড়ছিলাম। মানে আর সিস্টেমটা পরে পরীক্ষার সময় তো ইচ্ছা মতো লেখছি নিজের মতো করে। বুঝতে এখানে তো পারছি। মনে করেন যে ভাষা থেকেও তো মনে হয় বুঝছেন। এখন কথা হচ্ছে যে সংজ্ঞা যেগুলা, যেমন অপারেটিং সিস্টেম কাকে বলে, প্রধান মেমোরি কাকে বলে, এটা একেকজন একেক জায়গা থেকে লিখছেন বা একেক ভাবে লিখছেন, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে আপনি নেট থেকে পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু দেখা গেল যে পরীক্ষার আগে আপনি কোথা থেকে পড়ছেন সেটা হচ্ছে খুঁজে পাচ্ছেন না, বা নতুন আর একটা মানে জায়গা থেকে আপনি পড়তেছেন, তো এটা তো অনুচিত। পরীক্ষার আগে তো মানুষ রিভাইজ দেয়, নতুন করে তো আর মুখস্থ করে না, তাই না? তো যে ব্যাপারটা আছে, আপনারা যেখান থেকেই পড়েন না কেন, এই সংজ্ঞাগুলো যেখান থেকে পড়বেন ওইটা খাতায় নোট করে রাখবেন, যাতে পরবর্তীতে রিভাইজ যখন দেন তখন হচ্ছে গিয়ে করতে পারেন। আর এই যে 5 মার্কের যে কোশ্চেন গুলা, এই 5 মার্কের কোশ্চেন কারোরই ভালো হয় নাই। অর্থাৎ আপনারা বইতে মানে অ্যান্সার খুঁজে বের করতে হয় কিভাবে, এটা এখনো বুঝতে পারেন নাই। অনেকে দেখলাম যে আহ, অন্য অ্যান্সার লিখছে, এটার অ্যান্সার না, ঠিক আছে? তো আহ, পড়ার উপর আরেকটু যত্নশীল হইতে হবে, এবং আরেকটু বেশি পড়া বাড়াইতে হবে। তো আরেকবার আপনাদের রেজাল্ট, এই যে এখান থেকে মুসা শেখ হচ্ছে 12, এমডি হাসান আলী হচ্ছে 10, আলামিন শেখ 12, তারপরে বিএম ফিরোজ হোসেন 16, ইরিনা খাতুন 15, মোহাম্মদ আহাদ আলী হচ্ছে 20, তো নূরে জান্নাত 18, শেখ নাসিফ হচ্ছে 21, তানভীর 6, তারপরে রাকিবুল ইসলাম হচ্ছে গিয়ে 11, আর লাস্টে হচ্ছে গিয়ে মারফিয়া আক্তার। আপনারা পরীক্ষা দিচ্ছেন কিন্তু এখানে আপনাদের নাম্বার নাই, এরকম কেউ কি আছেন এখানে? টোটাল 11টা খাতা পাইছি আমি। স্যার সর্বোচ্চ কত? সর্বোচ্চ আর সর্বোচ্চ তার 21। নাম? এই যে শেখ নাসিফ, ওনার খাতাটা আমি গ্রুপে আপলোড করে দিব, ঠিক আছে? ক্লাস শেষে ওনার খাতা আপলোড করে দেবো, আপনি একটু দেখেন যে মোটামুটি ওনার খাতা কেমন হয়েছে। কত? কিছু কি বললেন? কথা বেঁধে আসছে। বললাম স্যার কতজন পরীক্ষা দিছিল? আমি টোটাল 11 জনের খাতা পেয়েছি।
আমি তো পরীক্ষার দিন আর বেশি দেখেছিলাম আরো। কিন্তু খাতা আমি পাইনি, এই জন্যই বললাম যে আপনারা যারা উপস্থিত আছেন এর মধ্যে এখানে নাম আছে কিন্তু নাম্বার নাই, পরীক্ষা দিছেন এরকম কেউ আছেন কিনা? আমার ইমেইলে প্লাস হোয়াটসঅ্যাপে আমি যে কয়টা পাইছি সেগুলা এইগুলা। আচ্ছা, তো আমরা আজকে পড়া শুরু করি। তো গতদিন এই পর্যন্ত পড়া হয়েছিল, এটা কি কেউ দেখছেন? মুখস্থ করতে বলছিলাম এগুলা। তো এইগুলা কি কাজে লাগতেছে বা কি জন্য মুখস্থ করতে হচ্ছে এটা আমরা আগামী ক্লাস বা এই ক্লাসেরই শেষের দিকে আমরা দেখতে পাবো যখন আমরা প্রোগ্রাম রান করব। তো শুরুতে আমরা এই যেগুলা আপনার থিওরি বেসড, অর্থাৎ প্রোগ্রামিং জানতে হলে কিছু কিছু জিনিস আমাদের জানতে হয়, ওগুলো মানে আমাদের মাথায় রাখতে হয়। কিছু নিয়ম আছে যে কিভাবে কিওয়ার্ড লিখতে হয়, কিভাবে আপনার আইডেন্টিফায়ার লিখতে হয়, এগুলোর কিছু নিয়ম আছে। হ্যাঁ, ওইগুলো আমাদের নিয়ম মেনে লিখতে হয়, এই জন্য আমাদের এগুলো মুখস্থ করতে হবে। তো আমাদের আইডেন্টিফায়ার পর্যন্ত হওয়ার কথা ছিল, আমি এগুলো এই পর্যন্ত পড়া দিয়েছিলাম, এটা মুখস্থ করতেও বলছিলাম। তো যারা এখনো মুখস্থ করেন নাই তারা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? এরপরে কিওয়ার্ড। কিওয়ার্ড কিছু সংরক্ষিত শব্দ, রিজার্ভ ওয়ার্ড, যা প্রোগ্রামিং ভাষায় সিনট্যাক্স বা গঠন তৈরিতে ব্যবহৃত হয়। হ্যাঁ, এগুলো একটা নির্দিষ্ট কার্যকারিতা থাকে, ঠিক আছে? এর বৈশিষ্ট্য যদি বলি তাহলে প্রতিটি কিওয়ার্ডের নির্দিষ্ট অর্থ থাকে যা পরিবর্তন করা যায় না, ঠিক আছে? যেমন গিয়ে যদি বলি কিছু, এই যে এইখানে যতগুলা আছে একটা লিস্ট, এই লিস্টগুলো আপনি নতুন করে আর কি আপনি ব্যবহার করতে পারবেন না, অলরেডি এগুলা, যেমন গ্লোবাল, ইফ, ফ্রম, এটা আমরা যখন প্রোগ্রাম করব দেখবেন যে এই এই ওয়ার্ডগুলো আমরা প্রোগ্রামিং এ ব্যবহার করতেছি, এই যে ইফ, এলস, কন্ডিশন, এগুলো, ঠিক আছে? এগুলা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আগে থেকেই করা আছে প্রোগ্রাম, ঠিক আছে? অর্থাৎ এলস যদি আমি ফাংশনটা ব্যবহার করি তাহলে এলস ফাংশন কি কাজ করে এটা অলরেডি কোডিং করা আছে। তো সেই ক্ষেত্রে যেগুলো অলরেডি প্রোগ্রামিং এ এক্সিস্ট করে, প্রোগ্রামার মানে আপনার পাইথন প্রোগ্রামে যেটা অলরেডি এটা আছে সেটা আপনি নতুন করে ব্যবহার করতে পারবেন না, যেমন ফলস, ট্রু, এগুলা নতুন করে নাম লিখতে পারবেন না, ঠিক আছে? তো এগুলা খুব বেশি মাথায় আপাতত নেওয়ার দরকার নাই, আপাতত এগুলো দেখেন কি কাজে কখন ব্যবহার হচ্ছে এটা আমরা আর একটু পরেই দেখতে পাবো, ঠিক আছে? তারপরে গিয়ে এই যে অ্যাসার্ট, এটা ডিবাগিং এর উদ্দেশ্যে ব্যবহার করা হয়, এগুলা একটু জেনে রাখবেন। এরপরে গিয়ে আমরা যে এই পাইথন তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অর্থাৎ ওওপি, ঠিক আছে? তো এখানে আমাদের ক্লাস, ফাংশন এই সম্পর্কে জানতে হয়। তো মোটামুটি যে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রেই ফাংশন, ক্লাস জিনিসগুলা একই, ঠিক আছে? যেমন ফাংশনের কথা যদি বলি, ফাংশন মূলত গিয়ে কোডের এমন একটা অংশ যা কোনো নির্দিষ্ট ইনপুট গ্রহণ করে এবং তার উপর ভিত্তি করে কিছু কাজ করে, ঠিক আছে? এবং একটি আউটপুট বা ফলাফল প্রদান করে, এটা ফাংশনের কাজ। অর্থাৎ আমরা এই যে ফাংশনের কথা বললাম, ফাংশন বলতে আচ্ছা প্রোগ্রামিং এ আমরা যখন যাব তখন কোনটা ফাংশন কোনটা ক্লাস এগুলো আরো বেশি ক্লিয়ার হবেন, কিন্তু আমাদের যতটুকু যেটা আমি বললাম মনে রাখতে হবে, অর্থাৎ প্রোগ্রামিং এর শুরুতে, অর্থাৎ আমরা যখন কোনো ম্যাথ করি, ম্যাথ করার ধরেন বীজগণিতের কথাই বলি, বীজগণিত যদি কোনো একটা ম্যাথ করতে চাই তাহলে সেই ম্যাথ শুরু করার আগে কিছু সূত্র আমাদের মুখস্থ করে নিতে হয়। মনে করেন এই জিনিসগুলা সাথে আমরা পরিচিত হচ্ছি, ঠিক আছে? তো এরপরে গিয়ে ক্লাস। ক্লাস কি? সেটা একটি আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা মৌলিক ধারণা ক্লাস। এটা মূলত ডেটা, অর্থাৎ এটা ভেরিয়েবল এবং ফাংশনকে একত্রে বেঁধে রাখে, ঠিক আছে? তো আপাতত
সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে হচ্ছে গিয়ে একটি বাড়ি বানানোর নকশা হচ্ছে গিয়ে মূলত আমরা ক্লাসের সাথে তুলনা করতে পারি এবং সেই নকশা অনুযায়ী তৈরি করা আসল বাড়িটি হচ্ছে গিয়ে অবজেক্ট। ঠিক আছে? তো ক্লাস, অবজেক্ট, ফাংশন এগুলা আমরা যখন প্রোগ্রামিংয়ে যাব তখন আরো বেশি ভালো করে বুঝতে পারবো। প্রোগ্রামিং স্ট্রাকচার এটা একটু দেখে নেবেন। তারপরে ফাংশন ক্লাস কিভাবে হচ্ছে কি লিখতে হয় এটা এখানে দেওয়া আছে, ডেফিনিশন যেটা আছে এটা পড়বেন। তারপরে পাইথন ব্যবহৃত লাইন, মার্জিন, মাল্টি লাইন স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়। আমরা এই যে এটা দেখতেছি, এটা আমরা যখন প্রোগ্রামিং করব দেখবেন যে আমাদের কিছু ক্ষেত্রে এই চিহ্ন নাই। ঠিক আছে? এটা নাই কি জন্য তখন আমরা আলোচনা করব। তো এখন আমরা এই যে এতগুলো যে কথা আছে এগুলা আপনারা মুখস্থ করবেন। ঠিক আছে? এবং আমরা এখন কি করব যে এই যে কোডগুলা আছে এগুলা রান করে দেখব যে আসলে কি কাজ করতেছে। তো এর জন্য আমরা আজকে আমাদের মেন থাকবে যে আমরা পাইথন কিভাবে কম্পিউটারে ইনস্টল করব এবং কিভাবে কোড কম্পিউটারে আমরা রান করব সেটা মূলত আজকে আমরা দেখব। ঠিক আছে? তো এর জন্য প্রথমে আমাদের কম্পিউটারে পাইথন ইনস্টল করে নিতে হয়। ঠিক আছে? তো পাইথন ইনস্টল করার জন্য আমার প্রথম কাজ হচ্ছে গিয়ে পাইথন ডাউনলোড করে নেওয়া। তো পাইথন ডাউনলোড দিয়ে যদি আমি গুগলে সার্চ দিই প্রথম যে লিঙ্কটা আসবে python.org, এখানে আমরা যাব। যাওয়ার পরে ডাউনলোডের এখানে এসে আমরা এই যে পাইথন 3.14.6 অর্থাৎ এটা হচ্ছে পাইথনের ভার্সন। ঠিক আছে? তো এটা আমরা ডাউনলোডে দিলাম 29 এমবির একটা ফাইল। তো এখান থেকে আমরা এই পাইথনটা ডাউনলোড করব। আমাদের ডাউনলোড যখন কমপ্লিট হয়ে যাবে, আমাদের ডাউনলোড কমপ্লিট হয়েছে, আমরা এটা ইনস্টল করব। আচ্ছা, আমার পিসি একটু স্লো কাজ করতেছে, হয়তো লোড নিচ্ছে। জি। তো দেখেন আমরা হচ্ছে পাইথন ইনস্টল করার জন্য অর্থাৎ ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে আমাদের যে exe ফাইল ডাউনলোড হলো ওইটা ক্লিক করার পরে আমাদের এই মেনুটা আসলো। ঠিক আছে? তো এখানে দেখেন টিক চিহ্ন যে add python.exe to path, এটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে? এরপরে আমাদের এই যে ইনস্টল নাও এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এটা ইনস্টল হবে। আচ্ছা, ইনস্টল হতে হতে একটা কথা বলি, যাদের পিসি নেই বা হচ্ছে গিয়ে ফোনে করবেন তো তাদের ক্ষেত্রে আপনার অনলাইনে হচ্ছে পাইথন প্রোগ্রামিং করার হচ্ছে পাওয়া যায়। পাইথন অনলাইন কম্পাইলার দিয়ে যদি সার্চ দেন তাহলে এই যে প্রথমে যেটা দেখবেন অনলাইন পাইথন কম্পাইলার, এটা দিয়ে যদি অন করেন তাহলে এই যে এখানে একটা এনভায়রনমেন্ট আছে, এখানে আপনি প্রোগ্রাম লিখে এই যে রানে চাপ দিলে এখানে আউটপুট আপনি দেখতে পারবেন। সেক্ষেত্রে এই যে এতগুলা ইনস্টল করার দরকার হয় না। ঠিক আছে? সেটআপ ওয়াজ সাকসেসফুল। ক্লোজ দিলাম। এখন আমার পিসিতে আপনার পাইথন ইনস্টল হলো কিনা এটা চেক করতে হয় হচ্ছে সিএমডি থেকে। ঠিক আছে? তো এখানে আমরা লিখব পাইথন থ্রি স্পেস আচ্ছা, এখানে দেখাচ্ছে পাইথন ওয়াজ নট ফাউন্ড রান উইজার্ড ইনস্টল ফ্রম মাইক্রোসফট স্টোর।
আচ্ছা, এমন তো হওয়ার কথা ছিল না। আচ্ছা, তো যাই হোক, আমরা এইভাবে মূলত পাইথন ইনস্টল করব। এরপরে আমাদের আরেকটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে পাইচার্ম আইডিই, যেখানে আমরা পাইথন কোড লিখব। সেটা হচ্ছে এই একই পদ্ধতিতে পাইচার্ম ডাউনলোড, এটা দিয়ে প্রথম যে লিংক আসবে এটাতে আমাদের ক্লিক করতে হবে। সেটটা কাজ করতেছে না কেন বুঝতে পারতেছি না তো। যাই হোক, পরবর্তী লিংকে ক্লিক করবেন। আচ্ছা, আমার তো যাই হোক, আপনারা এই যে হয়নি। লিংকে ক্লিক করলে পারে একটা, হচ্ছে 26। কেউ কি কিছু বলতেছেন? জি স্যার, আমি বলতেছি স্যার। জি বলেন। স্যার, আমি পাইথন ইনস্টল করলাম পিসিতে। তো হচ্ছে ওই আপনি যেটা দেখালেন ওই ভার্সনটা ইনস্টল হয়নি। ওই 26.2 ওইটা ইনস্টল হয়েছে। ইনস্টল দেখালেই হবে, যে কোনো একটা ভার্সন ইনস্টল হইলেই হইলো, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এইখান থেকে এইরকম একটা ওয়েবসাইট আসবে পাইচাম ডাউনলোডের ক্ষেত্রে, ঠিক আছে? এখান থেকে আপনারা এই সরাসরি এখানে চাপ দিলে ডাউনলোড অপশনে নিয়ে যাবে, এবং এই যে দেখেন এখন আসতেছে। তো প্রথম যে লিংক ওইখানে চাপ দিলে এইরকম একটা অপশন আসবে, এবং ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হবে, ঠিক আছে? এখানে যদি ডাউনলোড ক্লিক করেন ডাউনলোড স্টার্ট হবে। তো আমি এই ফাইলটা আগেই ডাউনলোড করে রাখছি, এই যে এটা পাইচাম, এটা হচ্ছে 872 এমবির একটা ফাইল। তো এটা ইনস্টল করে নিতে হবে। স্যার গ্রুপে দিয়ে দেন ওইটা। সরি, স্যার গ্রুপে দিয়ে দেন। এটা তো আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারতেছেন। গ্রুপে শুধু শুধু 800 এমবির একটা ফাইল আপলোড দিয়ে লাভ কি? এই যে পাইচাম ডাউনলোড দিলে প্রথম যে ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে ডাউনলোডে চাপ দিলে 872 এমবির একটা ফাইল, অর্থাৎ আমি যেটা ইনস্টল করতেছি ওটা ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পারছেন? লিংকটা দিয়ে দিলে হয়। আচ্ছা ঠিক আছে, আমি লিংক গ্রুপে দিয়ে দিব। এরপর নেক্সট চাপ দিবেন, আবার নেক্সট দেওয়ার পরে এখানে যতগুলা আছে সবগুলো টিক দিয়ে দিবেন। দিয়ে এটা ইনস্টল করে নেবেন। স্যার, আমি তো আগের ওয়েবসাইট থেকে ওখান থেকে ইনস্টল করেছি। এটা তো ইনস্টল করা লাগবে না নাকি স্যার? এটাও ইনস্টল করা লাগবে? দুইটা, ওই পাইথন ইনস্টল আলাদা করতে হবে, আর পাইচাম হচ্ছে আপনি যেখানে কোড লিখবেন আর কি, বুঝতে পারছেন? অর্থাৎ কম্পাইলার বা আইডি যেটাই বলেন না কেন। তো প্রথম কাজ হচ্ছে আমার পিসিতে পাইথন প্রোগ্রাম করতে হলে প্রথমে পাইথন সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। সেটা হচ্ছে পাইথন ডাউনলোড দিয়ে সার্চ দিবেন, প্রথম যে লিঙ্ক ওইখান থেকে পাইথন কি করবেন, পরে পাইচাম আমরা এটা এই কোডটা অনেকগুলো আইডি ভিজুয়াল প্লাস প্লাস ওইখানেও আপনি রান করতেন, এক একজন এক এক আইডি ব্যবহার করে, তো আমরা পাইচামটা ব্যবহার করব, ঠিক আছে? মূলত এই মানে এই যে দেখেন আরেকটা ওয়েবসাইট আছে W3 স্কুল, ঠিক আছে? এই যে W3 স্কুল, এখানে হচ্ছে কি আপনার পাইথন, এই যে দেখেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এখানে আছে, HTML CSS জাভাস্ক্রিপ্ট পাইথন জাভা পিএইচপি সি++, সি শার্প সহ আরো অনেকগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে আছে। এখান থেকে আপনারা শিখতে পারবেন। তো এখানে শেখার পিছনে মানে পাশাপাশি এই যে পাইথন ইন্ট্রো আছে দেখেন, এই যে ট্রাই ইয়োর সেলফ, এখানে যদি চাপ দেন, দেওয়ার পরে এই জায়গায় আপনি প্রোগ্রাম লিখতে পারবেন, এবং এই প্রোগ্রাম এখানে রান হবে, ঠিক আছে? অর্থাৎ ইনপুট, এখানে প্রোগ্রাম কোড লিখলে এখানে আউটপুট আপনারা দেখতে পারবেন। তো তার জন্য মানে আপনাদের পিসি দরকার এরকম কোনো কিছু না, ফোনেও আপনারা এই
কোডগুলো লিখতে পারবেন, অর্থাৎ প্র্যাকটিস পারপাস, ঠিক আছে। আর যারা পিসি আছে তারা ওই রকম করতে পারেন, আপনাদের ইচ্ছা, যার যেরকম ইচ্ছা। স্যার আমার নামটা একটু প্রেজেন্ট করে দেন প্লিজ। রোমানা আফরোজ। আচ্ছা, নাম প্রেজেন্টের কাজটা আগে সেরে নি। রোমানা আফরোজ, আপনি পরীক্ষা দেন নাই? 19 স্যার আমার একটু প্রবলেম ছিল তো আমি দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আর কে কে উপস্থিত আছেন একটু নাম যদি বলতেন। মাহবুব। এই স্যার প্রথমে মাহবুব। মাহবুব, আচ্ছা। এরপরে হাসান আলী, মোহাম্মদ তিন হাসান আলী, নাম্বার এরপর 3 নাম্বার মুসা শেখ। আর 15 নম্বর এরপরে কি আছেন? 7-8 15 নম্বর স্যার। রানী খাতুন। আর কে আছেন? স্যার 17 নম্বর রাকিবুল ইসলাম। নুরি জান্নাত। আমিনুল ইসলাম। জান্নাত আমিনুল ইসলাম। স্যার তানভীর। আচ্ছা, আমিনুল ইসলামের রোল কত এখানে, মানে রোল তো নাই? 22 নম্বর মনে হয় তো। ও আচ্ছা, স্যার তানভীর। হ্যাঁ দিয়েছি আপনার। স্যার 14। 14। স্যার 15। আচ্ছা, আপনারা পরীক্ষা দেন নাই কেন? যেমন আমিনুল ইসলাম পরীক্ষা দেন নাই। আচ্ছা, এই এই যে পরে যারা জয়েন হয়েছেন, এই যে এগুলা হচ্ছে গত পরীক্ষার, অর্থাৎ গত দিন যে পরীক্ষাটা দিছেন এটার রেজাল্ট, ঠিক আছে। বইয়ের সাথে সম্পৃক্ততা একটু কম পাওয়া গেছে, হ্যাঁ, আপনারা বই থেকে মোটামুটি একটু পড়বেন। আর হচ্ছে যে কথাটা বলতেছিলাম যে 5 মার্কের যে কোশ্চেনটা, ওইটা আমি বলছিলাম যে ওই যে এক উদাহরণ দিতে বলছিলাম, ঠিক আছে, যেমন মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, এগুলার একটা করে উদাহরণ দিতে বলছিলাম। আপনারা ম্যাক্সিমাম কেউই উদাহরণ লেখেন নাই, জাস্ট একটা দুইটা লাইন লিখছেন আর শেষ করে দিছেন। তো এরকম 5-এর মধ্যে 5-এর অ্যান্সার তো এরকম হবে না। আর একটু ডিটেলস লিখতে হবে। তো আমরা হচ্ছে গিয়ে ইনস্টল শেষ করে ফেলছি, হ্যাঁ, ইনস্টলেশন শেষ হওয়ার পরে চলেন দেখি আমরা কোনো প্রোগ্রাম রান করতে পারি। এই যে এটা হচ্ছে কি আমাদের পাইসাম, যেটা ইনস্টল দিলাম। যেহেতু আমার পিসিতে দেখালো যে পাইথন ইনস্টল সাকসেসফুল হয় নাই, তো এই যে পাইসাম আপনারা যখন ওপেন করবেন তখন এইরকম দেখতে আসবে। স্যার ওই পাইচার্মের ওই যে ওটা ডাউনলোড লিংকটা গ্রুপে দিয়ে দিলে ভালো হতো স্যার। ঠিক আছে, আমি গ্রুপে ওই ডাউনলোড লিংকটা আমি দিয়ে দিব। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের মানে পাইসাম যেটা ইনস্টল করলাম সেটা দেখতে হচ্ছে এরকম। অর্থাৎ আপনারা যদি ই করেন, এই পাইচামটা ইনস্টল করেন, তাহলে শুরুতে এরকম আসবে, আর কিছু ফাইলও অটোমেটিক ডাউনলোড করবে। তো সেক্ষেত্রে আমরা যখন একটা নতুন প্রোগ্রাম, এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি কাজ চলতেছে, ওর মতো ইনস্টল বা ডাউনলোড করতেছে। এই যে এখানে দেখেন আপডেটিং। তো এখানে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম মানে লিখবো, সেক্ষেত্রে আমাদের নিউতে যাইতে হবে। নিউতে যাওয়ার পরে নিউ প্রজেক্ট আমরা এটা ক্রিয়েট করব, ঠিক আছে। তো এখানে আরো কিছু অপশন ছিল, ওইগুলা যারা গিট ব্যবহার করে ওদের জন্য এটা আলাদা, ঠিক আছে। ওটা আমরা করব, এটা সিলেক্ট করে, আচ্ছা এটা নিউ প্রজেক্ট, এটা পাচ্ছে না, আচ্ছা ক্রিয়েট করে নিই।
আচ্ছা, ক্রিয়েট করার পরে দেখেন এই যে main.py, ঠিক আছে? অর্থাৎ আমরা যে পাইথন প্রোগ্রাম করব সেখানে হচ্ছে গিয়ে এক্সটেনশন হচ্ছে py। আমরা এক্সটেনশন নিয়ে একদিন ক্লাসে বলছিলাম যে ডট, মানে কোনো একটা ফাইলের নামের পরে ডট দিয়ে, যেমন হচ্ছে জেপিজি থাকলে পরে বুঝবো হচ্ছে ওটা ছবি, এমপি3 থাকলে বুঝবো যে ওটা অডিও ফাইল, এমপি4 বা এমকেভি ওইগুলো থাকলে ভিডিও ফাইল, এটা বুঝবো। যেগুলো হচ্ছে ডট পিওয়াই এগুলো হচ্ছে ওই পাইথন ফাইল, মানে পাইথনের এক্সটেনশন, ঠিক আছে? তো আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আহ, একটা প্রোগ্রাম লিখি, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? এটা যদি আমরা এখান থেকে কপি করে নিই, দেখি রান হয় কিনা আমার। এই যে উপরের যে এটা দেখতেছেন, এই যে এখানে দেখেন, এখানে মাউসের ওই কার্সারটা রাখলে রান লেখা দেখাচ্ছে, অর্থাৎ শিফট প্লাস F10 যদি চাপি একই কাজ করবে। এটা যদি আমি রান দিই তাহলে পরে দেখেন এই যে এইখানে আমার হ্যালো ওয়ার্ল্ড শো করবে, অর্থাৎ আমি এখানে যা লিখবো তাই শো করবে। কথার কথা হচ্ছে আমি আমার নাম যদি লিখি, দেখেন এটা যদি রান চাপি তাহলে এই যে আমার নাম এখানে শো করতেছে, অর্থাৎ এখানে আমি যা লিখবো তাই শো করবে। তাহলে মোটামুটি আমরা একটা প্রোগ্রাম যদি লিখতে চাই তাহলে সেক্ষেত্রে তার একটা পরিবেশ আমরা তৈরি করে ফেলছি আমাদের পিসিতে, আমরা এটা এখন প্রোগ্রাম করতে পারবো, ঠিক আছে? তো তাহলে আমরা একটা প্রোগ্রাম, অর্থাৎ পাইথন প্রোগ্রাম কিভাবে লিখবো এর জন্য আমাদের পিসিতে যে এনভায়রনমেন্ট আমরা সেট আপ করলাম, এটা নিয়ে কারো বুঝতে কোনো সমস্যা আছে? ওভারঅল বোঝার কোনো জিনিস তো আমি বলিনি, আমরা হচ্ছে জাস্ট ইনস্টল কিভাবে করতে হয় ওটা দেখাইছি, ঠিক আছে? জি স্যার, ইনস্টল পাইথন ইনস্টল করেছি, পাইসামও ইনস্টল চলতেছে, ইনশাল্লাহ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে। তো যারা পিসিতে করবেন তারা ওই রকম প্রসেস করবেন, আর যাদের পিসি নেই ফোনে করবেন তারা হচ্ছে গিয়ে এই যে এই W3 স্কুলে এখানে পাইথন প্রোগ্রাম করতে পারেন। তারপরে হচ্ছে এই যে এখানে একটা ওয়েবসাইট, অর্থাৎ আপনি যদি এই যে পাইথন অনলাইন কম্পাইলার দিয়ে বা আইডি দিয়ে সার্চ দেন তাহলে হচ্ছে প্রথমে এই যে লিঙ্কটা আসবে, এখানে ক্লিক করলে এই লিঙ্কে আসবে। এখানে একটা প্রোগ্রাম যদি লেখেন এবং রানে যদি চাপ দেন তাহলে পরে আমার এখানে প্রোগ্রাম রান হবে। এখন দেখেন আমরা যে এখানে এই যে কিছু লাইন দেখেন আছে না এখানে হ্যাশের পরে আমার কিছু লাইন দেওয়া আছে, এগুলা আমি যখন প্রোগ্রাম রান করতেছি তখন দেখবেন যে এখানে আসে নাই, আউটপুট হিসেবে আসে নাই। এগুলা মূলত হচ্ছে কমান্ড করে রাখা। আমরা যখন বড় বড় প্রোগ্রাম করব তখন হচ্ছে গিয়ে প্রোগ্রামাররা কি করে, এগুলা সাপোজ কথার কথা আমি একটা প্রজেক্টে মানে প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? ওই প্রজেক্টটা অনেক লাইনের কোড, ধরেন 1000 লাইনের কোড। তো সেক্ষেত্রে দেখা গেল যে 3-4 জন হচ্ছে প্রোগ্রামার ওই মানে প্রোগ্রাম নিয়ে কাজ করতেছে। তো সেক্ষেত্রে যে প্রত্যেকজন প্রোগ্রামার হচ্ছে এই পাশের লাইনে কি করতেছে সে হচ্ছে কমেন্ট করে রাখতেছে, অর্থাৎ তার কোডটা আরেকজন যদি দেখে তার জন্য বুঝতে সুবিধা হবে যে আচ্ছা এই পারপাস করছে। এটা যদি থাকে, যেমন কথার কথা এখানে যদি আমরা একটা কমেন্ট করি, অর্থাৎ হ্যাশ দিয়ে দিস ইজ মাই নেম, তো এটা যদি আমি রান করি, আচ্ছা দেখেন তাহলে দেখেন শুধু আমার নামই এই যে এখানে শাহরিয়ার কবির শো করছে, এরপরে যে যতটুকু আপনারা দেখতেছেন অর্থাৎ এটা কিন্তু রান হয় নাই, এটা এই আইডি অর্থাৎ কম্পাইলারটা আপনার হচ্ছে কি এটা ওভারলুক করে গেছে, ঠিক আছে? এখানে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন, অর্থাৎ এই প্রোগ্রাম যদি আপনি দেখেন তাহলে পরে সহজেই বুঝতে পারবেন দিস ইজ মাই নেম, অর্থাৎ এটা আমার নাম, এটা দেখে আমি বুঝতে পারতেছি। তাহলে বোঝা গেছে কমেন্ট আমরা কি জন্যে আহ, করি বা কিভাবে লিখতে হয়। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে?
একটু রেসপন্স করতে হবে, না হলে তো সমস্যা। কম্পাইলার তো স্যার আমরা তো পড়ে আসছি যে সমস্ত টেক্সটকে হচ্ছে ইয়ে করে, মানে কোড করে, কিন্তু এখানে এই লেখা পাশের লেখাগুলো তো কোড করলো না দেখছি। হ্যাঁ, এটাই বলতেছি, এই যে একটা হ্যাশ চিহ্ন দিয়ে আমি যেটা লিখবো সেটা হচ্ছে কম্পাইলার ওটা ওভারলুক করবে। কম্পাইল যখনই একটা হ্যাশ চিহ্ন পাবে তখন কম্পাইলার ওই কোড ওই লেখাটা আপনার মানে ওইটা নিয়ে কাজ করবে না, এটা হচ্ছে কমেন্ট বলে। ঠিক আছে, জি এই যে সাপোজ কথার কথাই প্রিন্টের আগেই যদি আমি একটা হ্যাশ দিয়ে দিই, এখন যদি আপনি রান করেন দেখেন এখানে কিচ্ছু দেখাবে না। বোঝা গেছে? অর্থাৎ ও যেখানেই হ্যাশ পাবে তার মানে ওই জায়গায় কোনো কোড নাই ও মনে করবে, বা ওইটা ওভারলুক করে চলে যাবে, কমেন্ট হিসেবে ধরবে। হুম। তো আপনাদের কাজ থাকবে এই বইয়ে যতগুলো প্রোগ্রাম আছে ততগুলো প্রোগ্রাম রান করা এবং কোনটা কি কাজে লাগতেছে সেগুলো। এই যে যেমন যেমন দেখেন এখানে এই যে কোটেশন ব্যবহার করছে, কোটেশন এখানে ডবল কোটেশন সিঙ্গেল কোটেশন ব্যবহার করা যায়। তো কোটেশন কি কাজে লাগে? যখন আমরা কোনো একটা স্ট্রিং নিয়ে কাজ করি, স্ট্রিং হোক কি সেটা হচ্ছে গিয়ে অনেকগুলো ক্যারেক্টার একসাথে যখন থাকবে তখন হচ্ছে কি এটা স্ট্রিং বলে। ঠিক আছে, এই স্ট্রিং যখন আমরা এই যে লেখা যেটা দেখেন আমরা এইখানে এই করছি, এই যে আমার নাম লিখছি, এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে না, এই ক্যারেক্টারগুলো একসাথে যখন আমরা এই করব তখন একটা সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশন দিয়ে আমার হচ্ছে কি এটা প্রিন্ট করতে হবে। তো এখানে কথা হচ্ছে এখানে শুরুতে আমি সিঙ্গেল কোটেশন যদি দিই তা আমার শেষও করতে হবে সিঙ্গেল কোটেশন দিয়ে। ঠিক আছে, আমি যেটা ব্যবহার করব শুরু করব ওইটা দিয়ে আমার শেষ করতে হবে। তো আমরা চলেন একটা প্রোগ্রাম করি যেটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার একটা প্রোগ্রাম। আমরা যেগুলা হচ্ছে গিয়ে ওই যে আপনার অ্যালগরিদম আর ফ্লো চার্ট করছি না, সেটা হচ্ছে গিয়ে আমরা এখন দেখব যে কিভাবে আমরা দুইটি সংখ্যার যোগফল করব, তার একটা প্রোগ্রাম লেখে কিভাবে। ঠিক আছে, তাহলে আপনারা অনেক জিনিস বুঝতে পারবেন। আচ্ছা, তো আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করব, 2 নাম্বার অধ্যায়ে ভেরিয়েবল নিয়ে কাজ আছে। ঠিক আছে, তো আমার হচ্ছে কোশ্চিন আসতে পারে ভেরিয়েবল কি। তো ভেরিয়েবল মূলত হচ্ছে গিয়ে আপনার ধরেন একটা পাত্র মনে করেন যেখানে আপনি ডাটা রাখতে পারেন। ঠিক আছে, তো আমরা এই যে প্রোগ্রামিং করতেছি, আমি এই যে এক্স ইজ ইকুয়াল টু যদি 3 বা 5 লিখি, কোনো কিছু একটা লিখি, তো এই যে জিনিসটা লিখলাম এটা তো এখন মেমোরিতে সেভ রাখা লাগবে না, এ তো আকাশে ভেসে নাই, তাই না? তো প্রোগ্রামিং এ ভেরিয়েবল হচ্ছে গিয়ে একটা মেমোরির লোকেশনের নাম যা ডাটা বা মান সংরক্ষণ করে। ঠিক আছে, এখানে আবার ডাটা টাইপ কাজ করে। এই যে আমি হচ্ছে গিয়ে এক্স ইজ ইকুয়াল টু 5 দিলাম, এটা হচ্ছে গিয়ে একটা ইন্টিজার নাম্বার অর্থাৎ দশমিক, অর্থাৎ ডেসিমাল নাম্বার বলে। ঠিক আছে, তো এরপরে ফ্লোট যেটা ওইটা হচ্ছে দশমিক, যেমন হচ্ছে 5.34 বা 67 যাই লেখেন না কেন এটা হচ্ছে একটা ফ্লোট নাম্বার। তো তারপরে আমি ওই যে আমার নাম লিখছিলাম ওইটা হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, এরপরে বুলিয়ান আছে ওইটা হচ্ছে গিয়ে ট্রু ফলস। তো আউটগুলো আমরা পরবর্তীতে দেখব। তো আপাতত ভেরিয়েবল কি এটা কি আমাদের আইডিয়া পাওয়া গেছে? অর্থাৎ আমরা ম্যাথে যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি ওই যে এর একটা মান রাখি তারপরে ওইটা নিয়ে মান নিয়ে কাজ করি, মূলত ভেরিয়েবল মনে করেন ওই একই টাইপের কাজ করে। ঠিক আছে, তো ভেরিয়েবল নিয়ে কারো কি কোনো কোশ্চিন আছে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল। এর জন্য আমরা ভেরিয়েবল নিব। ঠিক আছে, এবং ভেরিয়েবলে আমরা দুইটি সংখ্যা রাখবো। তো এর জন্য আমার দুইটা ভেরিয়েবলের নাম ঠিক করতে হবে। তো আমি ভেরিয়েবলের নাম কিভাবে করতে হয় এর আবার কিছু রুলস আছে, এটা আমরা দেখবো আস্তে আস্তে দেখবো। ঠিক আছে, তো শুরুতে আপনাদের একটা প্রোগ্রাম দেখাই, তাতে আপনাদের অনেক কনফিউশন দূর হবে। তো আমি নাম 1 দিয়ে একটা ভেরিয়েবলের নাম ঠিক করলাম। ঠিক আছে, এটা আপনি ইচ্ছা করলে এ বি সি আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো নাম দিতে পারেন, কিন্তু আপনার অর্থাৎ আমার কোড দেখে যাতে আমি বুঝতে পারি এই উদ্দেশ্যে আমি হচ্ছে নাম 1 দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমি এখানে হচ্ছে গিয়ে ফ্লোট
মানে ফ্লোট টাইপের হচ্ছে একটা ভেরিয়েবল আমি নিচ্ছি, ঠিক আছে? ফ্লোট আমরা কি জন্য নিচ্ছি? দেখেন ফ্লোট আমরা এফএল দিলে পারে ও অটোমেটিক আমার এখানে সাজেস্ট করতেছে। তো আমি এখানে ফ্লোট যদি আমি ক্রিয়েট করি, দেখেন এই আমার হচ্ছে গিয়ে সাজেশনে শো করতেছে তো যেটা সাজেশনে শো করতেছে ওইটা কিবোর্ডের ট্যাব যে কি মানে কি আছে ওইটা যদি চাপ দেন অটোমেটিক ও ই করবে। তো এখানে কি লিখলাম দেখেন, আমি নাম ওয়ান নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এর টাইপ হচ্ছে ফ্লোট হবে অর্থাৎ দশমিক হবে। এই দশমিকে যদি আপনি ডিক্লেয়ার করেন তাহলে এখানে আপনি ইন্টিজার টাইপের নাম্বার দিলে পারেও ও নেবে, ঠিক আছে? দেখা গেল যে আমি 5 প্রেস করলাম, ও তখন হচ্ছে ফ্লোট দিলে 5.0 হচ্ছে গিয়ে ও নিবে, ঠিক আছে? যদি কোনো একটা ইন্টিজার টাইপের ডাটা আমি সিলেক্ট করি তাহলে 5.5 লিখলে ও 0.5 নেবে না, শুধু 5 নেবে, ঠিক আছে? এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে সেভ জোন হচ্ছে কি ফ্লোট, এই এই ডাটা টাইপটা হচ্ছে কি সিলেক্ট করলে পারে আপনি যে কোনো ডাটা টাইপ নিয়ে মোটামুটি হবে, তবে স্ট্রিং এর ক্ষেত্রে আলাদা। আপাতত দেখেন আমি ইউজারের কাছ থেকে একটা ডাটা ইনপুট হিসাবে নিব। আমি ওই যে অ্যালগোরিদম করার সময় আপনাদের বলতাম যে ইউজারের কাছ থেকে ডাটা নিব, অর্থাৎ নাম ইজ ইকুয়াল টু যদি আমি 3 এখানে সরাসরি লিখতাম তাহলে ও 3 নিয়ে কাজ হইতো। আর যখনই আমি ইনপুট, এই যে এটা একটা ফাংশন, ঠিক আছে? এটা অলরেডি কোনো এক মানে প্রোগ্রামার পাইথনের যে যারা তৈরি করছে তারা এই ইনপুট ফাংশনের কিছু এগেইনস্টে কিছু কোড লিখছে। এই ইনপুট ব্যবহার করলে ও বুঝবে যে আমি কিবোর্ড থেকে কোনো একটা ডাটা আমি হচ্ছে গিয়ে নিব, ঠিক আছে? এবং আমি একটা মেসেজ শো করলাম ইন্টার ফার্স্ট নাম্বার, অর্থাৎ ফার্স্ট নাম্বার আমি নিব, এরকম একটা মেসেজ লিখলাম, ঠিক আছে? এবং এটা লিখতে হয় হচ্ছে গিয়ে কোটেশনের মধ্যে। বললাম যে স্ট্রিং যেগুলো এটা কোটেশনের মধ্যে না লিখলে প্রোগ্রাম রান মানে এটা শো করবে না, এটা আমি দেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে একটা নাম্বার আমি ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য একটা কোড লিখলাম। এরপরে আমি দেখেন অটোমেটিক ও শো করতেছে যে নাম টু দিয়ে আমি যদি নিই তাহলে পরে এখানে যদি আমি ট্যাব দিই তাহলে পরে আমার কোডটা লেখা লাগলো না। মোটামুটি ও বুঝতে পারতেছে যে আমি কি করতে যাচ্ছি। নাম টু নিই, এটা ফ্লোট পয়েন্ট, ইন্টার দ্য সেকেন্ড নাম্বার, ঠিক আছে? এরপরে অর্থাৎ আমরা ওই যে অ্যালগোরিদম করছিলাম, অ্যালগোরিদমের ক্ষেত্রে শুরুতে আমরা কি করছিলাম? শুরুতে হচ্ছে গিয়ে ইউজারের কাছ থেকে দুইটা নাম্বারের করছিলাম, এ আর বি দুইটি নাম্বার নিই। তারপরে হচ্ছে গিয়ে সি বা সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি এরকম করছিলাম না, মনে আছে কারো? অর্থাৎ ফ্লো চার্টের ক্ষেত্রে যদি তাকাই তাহলে ডিম্বাকারের মধ্যে স্টার্ট, 2 নাম্বার হচ্ছে গিয়ে আপনার ওই যে রম্বস আকৃতির, এই যে এরকম একটা চিহ্ন রম্বস আকৃতির মধ্যে যদি আমি একে দেখাই, আমরা এই যে স্টার্ট লিখতেছিলাম, এরপরে হচ্ছে গিয়ে এরকম একটা চিহ্ন দিছিলাম না, মনে আছে এটা কারো? জি স্যার, প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ না, এটা ইনপুট। ইনপুট বা আউটপুটের হচ্ছে গিয়ে এটা। এরপরে প্রক্রিয়াকরণের চিত্র চিহ্ন হচ্ছে যে এরকম আয়তক্ষেত্র, এখানে sum is equal to a plus b, ঠিক আছে? এরপরে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে এই ইনপুটের চিহ্ন যা আউটপুটের চিহ্ন একই, এখানে আউটপুট বা প্রিন্ট, এবং এর লাস্টে হচ্ছে গিয়ে আবার এই যে ইন্ট, স্টার্টার ইন্ড একই রকম। একই রকম, মনে আছে না এটা? জি স্যার।
তো আমরা স্টার্ট করছি মানে মনে করেন যে আইডি ওপেন করছি, প্রোগ্রাম লিখতেছি। এরপরে আমরা ইনপুট এই যে এটার কাজ আমরা এই যে এইটুকু করলাম, ঠিক আছে? এরপরে যেটা করব এটা হচ্ছে গিয়ে এই যে প্রসেস, এটা করা লাগবে না? জি আপনারা কি বুঝতে পারছেন না? আপনাদের অ্যালগরিদম আর ফ্লোচার্ট কি জন্য করাইছিলাম? একটা প্রোগ্রাম যখন করতে হবে তখন এটা কিন্তু মাথায় অলরেডি সেট করতে হবে যে আমার হচ্ছে ইনপুট আমি কি নিব, তারপরে কোন প্রসেসে আমার কাজ চলবে, এটা ঠিক আছে? তো এখানে আমি লিখব সাম, দেখেন এই এই আইডি এটা হচ্ছে অটোমেটিক আমার করতেছে, সাজেস্ট করতেছে, ঠিক আছে? আমি যদি এখানে ট্যাব দিই তাহলে দেখেন সাম ইজ ইকুয়াল টু নাম 1 প্লাস নাম 2, বুঝতে পারছেন? যোগ করছি, যোগ করা কোন যোগ করছি, অর্থাৎ আমার এই যে সামের অর্থাৎ প্রসেসের যেটা এটা আমরা শেষ করলাম। এরপরে আমার কি কাজ সেটা হচ্ছে কি এই প্রোগ্রাম যেটা আমরা এই যে প্রসেস যেটা এটার আউটপুট তো আমি দেখব, নাহলে তো আমার এই প্রোগ্রামে যা কিছু লিখলাম তা তো আমি দেখতে পারবো না। এর জন্য আমার কোন ফাংশনটা ব্যবহার করতে হবে? প্রিন্ট। প্রিন্ট দিয়ে দেখেন এটা আমার শো করতেছে, প্রিন্ট দিয়ে একটা ইনভার্টার মানে দুইটা হচ্ছে কমা, এর মধ্যে সাম ইজ, অর্থাৎ এর মধ্যে যেই সবুজ কালারে যেটুকু দেখতেছেন এর মানে হচ্ছে গিয়ে আপনার ওইটা মেসেজ হিসেবে শো করবে। এবং এই যে একটা কমার পরে এই যে সাম যেটা দেখতেছেন সেটা হচ্ছে গিয়ে এই যে সাম, আমরা এই প্রসেসের যেটা আমরা আউটপুটটা দেখতে চাচ্ছি কোনটা, এখানে এই যে আউটপুট সেটা তো এই যে এই সামের আউটপুট এখানে দেখবো না, জি বুঝতে পারছেন? তো এইটা মোটামুটি আমাদের প্রোগ্রাম লেখা শেষ। আমরা কি কাজ করলাম? আমরা হচ্ছে দুইটা ভেরিয়েবল নিছি ফ্লোট টাইপের, যেটা ইউজারের কাছ থেকে আমি নেব, অর্থাৎ কিবোর্ড থেকে নিব। আমরা ফিক্সড করে দিই নাই যে কোন মান, আমরা পৃথিবীর যে কোনো নাম্বার এখানে দিতে পারি, ঠিক আছে? দুইটা নাম্বার দিব, এরপরে প্রসেসে যে সে দুইটা নাম্বার যোগ মানে সূত্র আমরা দিলাম কোন সূত্রে কাজ করবে, যোগের সূত্র, ঠিক আছে? দেওয়ার পরে প্রিন্ট দিয়ে আমার একটা মেসেজ শো করবে দ্য সাম ইজ এ রেজাল্ট। এই যে যে সাম দেখতেছেন এই সামটা হচ্ছে এই সাম, ঠিক আছে? এইখানে যদি সাম না দেন তাহলে এবারে আমরা আউটপুট দেখতে পারবো না। আমরা আপাতত দেখি এই প্রোগ্রামটা ঠিক আছে কিনা, এটা রান করি, ঠিক আছে? আমরা যদি রান করি দেখেন আমার প্রথম মেসেজ শো করছে, দেখেন এখানে যে ইন্টার ফার্স্ট নাম্বার, দেখেন ইন্টার ফার্স্ট নাম্বার, এটা যদি আমি কিবোর্ড থেকে দেখা গেল 5 পয়েন্ট এখানে যদি 5.5 দিই, ঠিক আছে? দেওয়ার পরে আর একটা ইন্টার দিতে হবে, কিবোর্ড থেকে ইন্টার বাটন সে যদি চাপ দিয়ে দেখেন চলে আসছে হচ্ছে ইন্টার সেকেন্ড নাম্বার, আসছে না? এই যে দেখেন আমার যে মেসেজ, এটা যদি 6.5 আমি প্রেস করি, আমি মানে বোঝানোর জন্য কিন্তু 0.5 নিচ্ছি যাতে যোগ করে একটা সমান নাম্বার আসে। তাহলে আমার 5.5 আর 6.5 দুইটা যোগ করলে কত আসে? এমনিতে আমরা যদি যোগ করি 12 আসে না? 12 দেন এখানে যদি আমরা 12 ইন্টার দিই তাহলে দেখেন সাম ইজ 12.0, বুঝতে পারছেন? জি জি স্যার। তাহলে এই যে প্রোগ্রামটা করলাম, না বোঝার কি আছে বলেন? এখন দেখেন এই যে সাম যেটা এখানে যে এই সাম, ডেটা টাইপ গুলো মুখস্থ করতে হবে মূলত। কোন লেখাগুলো? এই ডেটা টাইপ গুলো, হ্যাঁ যে ডেটা টাইপ ফ্লোট, আপনার। ফ্লেক্সি। আচ্ছা আর একটা দেখেন, আমি যদি এই প্রোগ্রামটা আবার রান করি, রান করার পরে ইন্টিজার ফার্স্ট মানে ইন্টার ফার্স্ট নাম্বার, এখানে সাপোজ আমি হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপের দিব, 8 দিলাম। আচ্ছা মাউস কিন্তু এই যে এখানে এনে চাপ দিতে হবে, 8 এখানে যদি দেন এবং ইন্টার দেন এরপরে সেকেন্ড নাম্বার আসবে, এখানে 10 দিলেন, দিয়ে ইন্টার দিলেন, দেওয়ার পরে দেখেন সাম ইজ ইকুয়াল টু 18, অর্থাৎ 10 যোগ 8 করলে এখানে এই যে দশমিক এর পরে শূন্য দেখাচ্ছে, এই শূন্য দেখানোর কারণ হচ্ছে আমরা এই যে ফ্লোট এই ডাটা টাইপটা নিয়েছি এই জন্য, ঠিক আছে? এখানে ইন্টিজার নিবে না স্যার নাকি? এখানে যদি আমি ইন্টিজার টাইপের ডাটা নিতাম, জি
এবং এটাও যদি ইন্টিজার টাইপের ডাটা নিতাম। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখেন এখানে যদি আমরা আবার 8 দিই, এরপরে 10 দিলাম, দেখেন ও শুধু 18 দেখাচ্ছে, দশমিক দেখাচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ ইন্টিজার নিয়ে কাজ করতেছে। এখন আসেন আবার যদি আমরা এখানে ফ্লোট পয়েন্ট নিয়ে কাজ করি, ধরেন 5.5, যদি নিই, দেখেন ও আমাকে সরাসরি এখানে আমি কি ভুল করছি সেটা আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, এরর দেখা ইরোর দেখাচ্ছে, ইরোর মেসেজ দেখাচ্ছে যে আমি ইন্টিজার টাইপের এখানে হচ্ছে গিয়ে টাইপ ডিক্লেয়ার করছি, কিন্তু আমি দিচ্ছি হচ্ছে দশমিক নাম্বার, সেটা ও হচ্ছে শুরুতে আমাকে বাধা দিল। বুঝতে পারছেন? এটা স্যার কম্পাইলার ডাটা ট্রান্সফার দেখাচ্ছে না? বুঝি না। মানে এই যে ডাটা টাইপ মানে কম্পাইলার ডাটা টাইপের দেখাচ্ছে, যে মানে প্রোগ্রামে কেন ভুল হলে সবকিছু এরর দেখাচ্ছে না? হ্যাঁ, দেখেন আমার কত নাম্বার লাইনে ভুল আছে সেটা দেখাচ্ছে, যে লাইন নাম্বার 6। দেখেন এই যে 6 নাম্বার লাইনে ইন্টিজার লেখার কারণে ও আমাকে এই যে 5.5টা নিতে দিচ্ছে না। বুঝতে পারছেন? তাহলে স্যার এটা কোনটা নিয়ম ফলো করছে? নিয়ম বলতে মানে যে কম্পাইলার অ্যাসেম্বলার আর একটা আছে যে কি? ও আচ্ছা, ওইটার কথা বলতেছেন। জি জি। এটা হচ্ছে গিয়ে ওই যে লাইন বাই লাইন যেটা হচ্ছে গিয়ে পড়ে, অর্থাৎ একটা লাইন শেষ পড়বে, সেই লাইন পড়ে যদি ঠিক থাকে দ্বিতীয় লাইনে যেটা যাবে। বুঝতে পারছেন? জি এটা জি, ওটার নাম আসছে না। জি এই যে ইন্টারপ্রেটারের কথা বলতেছেন। হ্যাঁ, ইন্টারভিউটার। তো এই হচ্ছে গিয়ে আমাদের মেন থিম। তাহলে আমরা শুরু থেকে, অর্থাৎ পাইথন যে প্রোগ্রাম আমাদের সাবজেক্ট, শুরু থেকে আমরা ওই যে কম্পাইলার, ইন্টারপ্রেটার, তারপরে হচ্ছে গিয়ে আমরা এই যে যে প্রোগ্রামগুলো দেখতেছি, যে লেখার নিয়মগুলা, এই যে দেখেন এই যে আমরা নাম টুল লিখলাম, এখানে এইটার লেখারও নিয়ম আছে। এটা ওই যে আমরা যে লিস্টগুলা দেখলাম, অর্থাৎ এই যে উপরে যে নামগুলা আছে, একটা লিস্ট দেখলাম না একটু আগে, এই যে এইগুলা এই যে দেখেন এইগুলা সাপোজ কথা হতো ট্রু, এই যে TRUE, এটা দিয়ে যদি আমরা ভেরিয়েবলের নাম করি, ও নেবে না। দেখেন TRUE, এটা যদি দিই, প্রোগ্রাম যদি রান করি, দেখেন ও আমার ইরর দেখাচ্ছে, ক্যান নট অ্যাসাইন টু ট্রু, সিনট্যাক্স ইরর। বুঝতে পারছেন? টি টি ছোট হাতে দিলে স্যার নেবে না? সরি, টি যদি আমি ছোট হাতে দিই? টি ছোট হাতের দিলে পরে নিবে। TRUE, দেখেন নেয় কিনা, এখন নেবে। কারণ এই যে আমি বলছিলাম এগুলো কেস সেনসিটিভ। ঠিক আছে, অর্থাৎ আপনার ওই যে আমরা ধরেন এইটা লিখলাম ম্যান, আর একটা লিখলাম হচ্ছে ছোট হাতের এম দিয়ে। ইংরাজি পড়ার ক্ষেত্রে এই দুইটা কিন্তু সেম, তাই না? কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই দুইটা আলাদা আলাদা, বড় হাতের এম আর ছোট হাতের এম, দুইটা দুই জিনিস বোঝায়। জি স্যার। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের আজকে পড়ার মেন থিম। হ্যাঁ, এখানে যতগুলা জিনিস আছে এগুলা আপনাদের নিজেদেরই পড়তে হবে এবং আপনাদের মনে রাখতে হবে এগুলা। আর যে প্রোগ্রামগুলো আছে এগুলা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে হবে। এই যে কোটেশনের ব্যাপার, যেগুলো আপনারা নিজেরা এগুলা বোঝার কিছুই না, এগুলো পড়বেন এবং এগুলা দেখবেন যে কি আছে, যে ডবল কোটেশন দিলে কি আসে, সিঙ্গেল কোটেশন দিলে কি আসে, এখানে পাশে লেখা আছে। ঠিক আছে, এগুলো আপনারা ছোটখাটো বিষয়, এগুলো আপনারা দেখবেন। ঠিক আছে, এই যে যেটা কমেন্ট করার কথা বললাম, দেখালাম না একটু আগে, হ্যাশ দিয়ে যেটা লিখবেন সেটা প্রিন্ট হবে না, এই যে হ্যাশ দিয়ে করছি না, এটা প্রোগ্রামে দেখালাম না? জি স্যার, দেখাইছেন। তো এই যে এইগুলা ব্যাপার, এগুলা মানে মূলত কম্পিউটার করলে ভালো আর কি বোঝা যায়, এই জন্য আপনাদের আগে না
থিওরি বুঝায় আগে প্র্যাকটিক্যালি দেখায় দিলাম যে এটা এই কাজ করে। এই যে এটা যখন দেখলেন তখন এটা আমাকে আর দ্বিতীয়বার বলতে হচ্ছে না। এরপরে হ্যালো ওয়ার্ল্ডের যে প্রোগ্রাম এটা কিন্তু আমরা রান করছি, তাই না? তো আমরা এখন হচ্ছে কি 1 নম্বর অধ্যায়ের যেগুলা আছে এগুলা দেখব। আচ্ছা, এইখানে যে কোশ্চেনগুলো দেখানো আছে এগুলো আপনাদের পড়ে ফেলতে হবে। আর এই যে পাইথনের জনক কে, এগুলো আপনাদের জানার জন্য পড়ে ফেলবেন। পাইথনের মোট ভার্সন কয়টা ও কি কি আছে, এই যে পাইথন 2.x যেটা দেওয়া আছে এটা আমরা এই যে যেমন হচ্ছে 3.14.6 একটা ইনস্টল করলাম না, এটা সাব ভার্সন। মেন হচ্ছে কি এই যে 2 আর 3। এই যে যেগুলা আছে এগুলা আপনারা শুরুতেই যে যত বেশি ভালো করে পড়ে রাখতে পারবেন পরবর্তীতে প্রোগ্রামিং করতে যেয়ে আপনাদের তত ঝামেলা কম হবে, ঠিক আছে? এই যে স্ট্রিং এর একটা কথা বললাম, যেটা হচ্ছে অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং হয়। যেমন হচ্ছে আমার নাম যেটা লিখছিলাম কোটেশনের মধ্যে, ওটা একটা স্ট্রিং ছিল, ঠিক আছে? ওপেন সোর্স সফটওয়্যার এটা তো অলরেডি আপনাদের পড়া হয়ে গেছে। এই যে পাইথনে ব্যবহৃত যে কোনো 6টা কিওয়ার্ড কি সেটা বলা হয়েছে, কি কি কিওয়ার্ড আছে এগুলা আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে কি ব্যবহার করব। ইফ, এলস, হোয়াইল, এই তিনটা হচ্ছে সব থেকে বেশি, বিশেষ করে ইফ আর এলস। আর অ্যান্ড অর নট এগুলো আমরা হচ্ছে বুলিয়ান যে এক্সপ্রেশনগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে ব্যবহার করি। তো এই ক্ষেত্রে যে কোশ্চেনগুলো আছে সেগুলা আপনারা শেষ করবেন। এই যে কোটেশনের যে ব্যাপারগুলো, একটা সিঙ্গেল, ডাবল, তারপরে এই যে আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখবো তখন হচ্ছে এই যে তিনটা, কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আমরা শুরু যেটা করছি শেষ কিন্তু ওইটা দিয়ে করছি। এটা দেখেন দুইটাই কমা, এটাও দুইটা দিয়ে, এটা তিনটা আছে, আমরা শেষ করছি তিনটা দিয়ে। অর্থাৎ আমাদের যখন হচ্ছে লাইন সংখ্যা বেশি হবে তখন আমরা তিনটা দিব। এখানে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। স্বভাবতই আমাদের এই যে এত বড় লাইন কখনো প্রোগ্রামিং এ লিখতে হয় না। এই যে কমেন্টের যে ব্যাপারগুলা এখানে দেওয়া আছে, এই যে কোশ্চেনটা পড়তে হবে। এই আমাদের 2 নাম্বার অধ্যায় শেষ হলো। এরপর 3 নাম্বার অধ্যায়ে ভেরিয়েবল নিয়ে কথা বললাম না, এই যে ইন্টিজার, ফ্লোট দুইটা নিয়ে কথা বলছি না? জি স্যার। আচ্ছা, ওইখানে এই জায়গায় ওই থিওরি এটাই দেওয়া আছে, ঠিক আছে? যেটা বললাম ভেরিয়েবল হচ্ছে আপনি একটা পাত্রের সাথে তুলনা করতে পারেন, অর্থাৎ মেমোরির যে জায়গা ওইটা ওখানে থাকবে। এই যে এটা অ্যাসাইন করা যেটা আমরা প্রোগ্রামে করছি সেটা। আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করছেন, সেটা হচ্ছে কি এই যে নাম ইজ ইকুয়াল টু, এটা কিন্তু এটা কি সমান চিহ্ন ব্যবহার করছি না প্রোগ্রামিং এর ক্ষেত্রে? আমার হচ্ছে গিয়ে যখন এ ইজ ইকুয়াল টু 2 দিব তখন এর মানে হচ্ছে গিয়ে এই 2 এর মধ্যে রাখলাম, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 2 হবে, বুঝতে পারছেন? আর যখন এ ডবল ইকুয়াল টু বি দিব তখন বোঝাবে যে এ আর বি এর মান সমান, বুঝতে পারছেন? অর্থাৎ এ এর মান যদি 2 হয় তাহলে বি এর মানও 2 হবে। এটুকু ক্লিয়ার, বুঝতে পারছেন? ঠিক আছে, এবার দেখেন ভেরিয়েবলের নামকরণের কিছু নিয়মাবলী। ওই যে আমরা এখানে যে এই যে নাম, এই যে নাম 1 ট্রু যেগুলা দিলাম, দেখেন বড় হাতের টি দিয়ে ট্রু দিলে কিন্তু নিচ্ছে না, কিন্তু ছোট হাতের নিলে নিচ্ছে। তারপরে হচ্ছে এইখানে যে নাম নিলাম, এই নামগুলা লেখার কিছু রুলস আছে, এই রুলস গুলা পড়ে ফেলতে হবে। একদম ইজি ব্যাপার, এখান থেকে লিখে পড়তে হবে, এগুলা মুখস্থ করে ফেলতে হবে, এগুলা আর কি সান নাই, ঠিক আছে? তো আপনাদের আগামী শনিবারে আবার ক্লাস হবে, তো সেক্ষেত্রে এই যে ভেরিয়েবলের নাম লেখার যে নিয়মাবলী আছে এগুলা শেষ করবেন, এবং পরবর্তীতে আমরা আরো কিছু প্রোগ্রাম কম্পিউটারে রান করে আমরা হচ্ছে দেখাবো, ঠিক আছে? তো আজকের
ক্লাস করে কঠিন লাগলো এমন কি কেউ আছেন যে বুঝতে পারেন নাই বা কঠিন লাগছে? না স্যার, সহজে আছে। সহজ, অর্থাৎ আপনার লজিক্যাল টার্মগুলা যত বেশি ধরতে পারবেন প্রোগ্রামিং এ আপনি তত বেশি ভালো হবেন, ঠিক আছে? অর্থাৎ আপনি দেখেন যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম কিন্তু সব একই, কিন্তু ওই ভেরিয়েবল যেমন আমরা দুইটি সংখ্যা যোগফল বের করার প্রোগ্রাম করলাম, সেক্ষেত্রে যদি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে বলে, যদি আপনি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা জানেন, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা যদি জানেন, তাহলে এই প্রোগ্রামটা আপনি রান মানে লিখে করতে পারবেন, যদি আপনি এই ক্লাসটা বুঝে থাকেন, তাই না? আমরা যেগুলা অ্যালগোরিদম করছি সেই কোডগুলা আমরা সরাসরি রান করতে পারবো, অর্থাৎ আমাদের যে কোনো প্রবলেম দিক না কেন আমরা মোটামুটি সলভ করার সক্ষমতা অর্জন করছি, নাকি বলেন? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। এবং আপনারা এই যে অনলাইনে যেটা দেখালাম, যে এই যে W3 স্কুল বা হচ্ছে এই যে এখানে যে অনলাইন আইডি আছে, এখানে হচ্ছে গিয়ে বইতে যে প্রোগ্রামগুলো আছে ওগুলো রান করে দেখবেন, প্র্যাকটিস করবেন বাসায়, ঠিক আছে? স্যার মোবাইলে প্র্যাকটিস করার জন্য লিঙ্কগুলো একটু দিয়ে রাখেন আচ্ছা, আমি ওয়েবসাইট। এগুলা আপনাদের আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো জি স্যার। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাক, আগামী শনিবার তাহলে কথা হচ্ছে। ওকে স্যার। ঠিক আছে।